আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ২৬ জুন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ খবর হলো, অনিশ্চয়তার মধ্যেও প্রকৃতির সঙ্গে লড়ছে রেল। আজ ঘটনাস্থলে জিএম। গুয়াহাটি লামডিঙ্গে আটকে বরাকের ৯ টিটিই। ২০২৬ সাল থেকে সিবিএসই দশমে বছরে ২বার পরীক্ষা। শিক্ষার্থীরা পাবে সেরা ফল ধরে রাখার সুযোগ। হারাং নদীতে বাঁশের সাঁকো। আজ বিকাল থেকে যাত্রী পারাপারের সম্ভাবনা। এখনো পৌঁছায়নি বেইলি ব্রিজের সামগ্রী। তদন্তের দিকে চেয়ে উপত্যকার মানুষ। অসমমালা প্রকল্পে কালভার্ট সংস্কার না করায় বড়খলায় জমাজুলে বন্দী ৮০০ জনগণ। বেহাল রাস্তার দরুন ৩ কিলোমিটার জলে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠলেন প্রসূতি। উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাগুলো কি আদৌ ভোগ করতে পারছেন জনগণ, উঠছে প্রশ্ন। বুলডোজার নীতিতে হ্রাস টানতে কড়া পদক্ষেপ উড়িষ্যা হাইকোর্টের। ৮২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ রাজ্য সরকারকে। এবং সর্বশেষ খবরটি হলো, চীনা মদতে আমেরিকায় আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র বানাচ্ছে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। আমেরিকার আশঙ্কা, ইসলামাবাদ ও বেজিংয়ের এই গোপন পরিকল্পনা ভবিষ্যতে মার্কিন নিরাপত্তার পক্ষে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশের রেল মানচিত্র থেকে বুধবার তৃতীয় দিনেও বিচ্ছিন্ন ছিল ডিমা হাসাও সহ বরাক, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা। ফলে দুর্ভোগ বেড়েছে সর্বত্র। লামডিং বদরপুর সেকশন হচ্ছে এই রেল রুটের লাইফলাইন। বর্ষার মরশুমে রেল চলাচল মসৃণ রাখতে কয়েক মাস আগেই প্রস্তুতি সেরে রেখেছিল এনএফ রেল। ১০ প্রবণ এলাকাগুলোতে তীক্ষ্ণ নজরদারি চলছিল, কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার গাফিলতি এনএফ রেলের নেওয়া প্রাক প্রস্তুতির উপর জল ঢেলে দিল। এখন মিডিয়া থেকে মুখ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন নাহাইর আধিকারিকরা। নাহাইর বুলের খেসারত দিতে হচ্ছে এনএফ রেলকে। ৩ দিন ধরে পাহাড় লাইন অচল থাকায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার রেল যাত্রী। মঙ্গলবার মধ্যরাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে জাটিঙ্গা লামপুর এলাকায়। ফলে মাটি ও পাথরের বিশাল স্তূপ চূড়াতে প্রচন্ড বেগ পেতে হচ্ছে। এরপর একটাই আতঙ্ক, ১০৮ কিলোমিটার অংশে যে গার্ডওয়াল ও পাথরের জালি পাহাড়কে আটকে রেখেছে তা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ জাতীয় সড়ক থেকে যে মাটি রেল লাইনের দিকে গেছে সেখানে প্রচন্ড চাপ পড়ছে। ফলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এরপর প্রকৃতির সঙ্গে লড়াই করে পাহাড় লাইন খুলে দিতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এনএফ রেল। এদিকে ধসের ফলে প্রচন্ড ক্ষতি হয়েছে ট্রেকের। গত ২৩ জুন সোমবার বিভিন্ন দূরপাল্লার ট্রেনে কেউ চিকিৎসা করাতে, আবার কেউ পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। ঘটনার দিন সোমবার সবকিছু ঠিকই চলছিল। অবশ্য ১০৮ কিলোমিটার অংশে যাত্রী সড়ক থেকে গার্ডওয়াল পার হয়ে একটু আধটু মাটি ও পাথর লাইনের পাশে এসে পড়েছিল। এমন ভয়ের কিছু ছিল না। সকালে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস নির্বিঘ্নে জাটিঙ্গা লামপুর হয়ে গুয়াহাটি গেছে। তেমনি শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও ঘটনাস্থল দিয়ে পার হতে সক্ষম হয়েছে। কিন্তু এরপরে যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে প্রথমে শিলচর নাহারলাগুন এক্সপ্রেসকে হারাঙ্গাজাও থেকে ফের শিলচরে ফিরিয়ে নেওয়া হয়। এরপরই বাতিল হয়ে যায় একের পর এক যাত্রী ট্রেন। আসলে এনএফ রেল এটাই চিন্তা করেছিল যে যদি রাতে কোনো অঘটন ঘটে যায় তখন মারাত্মক ক্ষতি হয়ে যাবে রেলের সম্পদ ও যাত্রীদের। অবশেষে তাদের আশঙ্কাই সত্যি হলো। রাতেই ট্রেকের উপর নেমে আসে বিশাল ধস। অনিশ্চিত হয়ে পড়ে রেল চলাচল। এদিকে লামডিং স্টেশনে আটকে পড়া ডিমা হাসাও জেলার বিভিন্ন অঞ্চলের ট্রেন যাত্রীরা এদিন সড়ক পথে হাফলং ফিরে গেছেন। এখনো আটকে রয়েছেন অনেক যাত্রী। শুধু তারাই নন, যাত্রীদের মতো লামডিং ও গুয়াহাটিতে আটকে পড়েছেন শিলচর, বদরপুর ও শ্রীভূমির ৯ জন টিটিই। তাদের পরিবারও উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। এদিকে লামডিং বদরপুর সেকশনের জাটিঙ্গা লামপুর স্টেশন লাগোয়া ১০৮ কিলোমিটার অংশের কাজ দেখতে আজ স্পট ভিজিটে আসছেন এনএফ রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তার সঙ্গে আসছেন ডিআরএম সহ রেলের একাধিক আধিকারিক। অপরদিকে ২০২৬ সাল থেকে সিবিএসই দশমে বছরে ২বার পরীক্ষা। শিক্ষার্থীরা পাবে সেরা ফল ধরে রাখার সুযোগ। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার পদ্ধতিতে এক বিশাল পরিবর্তন আনছে
এখন থেকে বছরে 2 বার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পড়ুয়াদের সেরা ফলটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। জাতীয় শিক্ষানীতি 2020-এর সুপারিশ মেনে পড়ুয়াদের উপর পরীক্ষার চাপ কমানো এবং তাদের শেখার প্রক্রিয়াকে আরো নমনীয় করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিবিএসইর পরীক্ষা নিয়ামক 7 নম্বর দাস জানিয়েছেন, এই নতুন পদ্ধতি অনুযায়ী দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বছরে 2টি পরীক্ষার আয়োজন করা হবে। প্রথম পরীক্ষাটি সাধারণত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এই পর্বের ফলাফল এপ্রিল মাসে প্রকাশিত হবে। দ্বিতীয় পরীক্ষাটি মে মাসে অনুষ্ঠিত হবে এবং এটি শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক হবে। বলা হয়েছে, যে সকল পড়ুয়া প্রথম পর্বের ফলাফলে সন্তুষ্ট নয় অথবা নিজেদের নম্বর বাড়াতে চায় তারা এই দ্বিতীয় পর্বে পরীক্ষা দিতে পারবে। বিশেষ করে বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এবং ভাষার মতো 3টি বিষয়ে তারা তাদের পারফরম্যান্স উন্নত করার সুযোগ পাবে। এই পর্বের ফলাফল জুন মাসে প্রকাশিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2 পর্বের পরীক্ষার মধ্যে যেটিতে পড়ুয়াদের ফল ভালো হবে সেই নম্বরটি চূড়ান্ত ফলাফলের জন্য বিবেচিত হবে। এটি পড়ুয়াদের উপর থেকে একবারের পরীক্ষার চাপ কমাবে এবং তাদের শেখার ও পারফরম্যান্স উন্নত করার একাধিক সুযোগ দেবে। বোর্ড জানিয়েছে, অভ্যন্তরীণ মূল্যায়ন শুধুমাত্র একবারই করা হবে, সেটি পুরো শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। এটি মূল্যায়ন প্রক্রিয়াকে আরো সহজ করবে। এই নতুন নীতি শিক্ষার্থীদের জন্য একাধিক সুবিধা নিয়ে আসবে। শিক্ষার্থীরা সারা বছর ধরে শেখার উপর বেশি মনোযোগ দিতে পারবে, কারণ একটি মাত্র পরীক্ষার পর তাদের ভবিষ্যৎ নির্ভর করবে না। প্রথম পরীক্ষায় প্রকাশিত ফল না পেলে দ্বিতীয়বার চেষ্টা করার সুযোগ থাকবে, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে। 2026 সাল থেকে কার্যকর হতে চলা এই নতুন পরীক্ষা পদ্ধতি লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে বোর্ড। অপরদিকে হারাং নদীতে বাঁশের সাঁকো, আজ বিকাল থেকে যাত্রী পারাপারের সম্ভাবনা। শিলচর কারাইন রোডের ভাঙ্গার পরে ভেঙে পড়া হারাং সেতুর পাশে গড়ে উঠেছে বাঁশের সাঁকো। সবকিছু ঠিক থাকলে আজ থেকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি জোরদারভাবে চলছে ভেঙে পড়া সেতুর ধ্বংসাবশেষ সরানোর কাজও। তবে এক সপ্তাহেও পৌঁছায়নি বেইলি সেতু নির্মাণের সামগ্রী। 17 জুন 2025 শিলচর কারাইন রোডের ভাঙ্গার পরে ভেঙে পড়েছিল হারাং সেতু। 2টি ওভারলোডেড লরি নিয়ে সেতুটি নদীতে তলিয়ে যায়। এরপর পুরো বরাক উপত্যকায় রীতিমতো হইচই পড়ে যায়। সড়ক যোগাযোগের ক্ষেত্রে উপত্যকার 3 জেলা সহ ত্রিপুরা, মিজোরামের উপর একটা বিপর্যয় নেমে এসেছিল। এই ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেছে। বুধবার ছিল 8ম দিন, আর এই 8ম দিনে স্থানীয়দের পারাপারের জন্য একটা বাঁশের সাঁকো গড়ে তোলা ছাড়া তেমন কিছুই হয়নি। রাঁচি থেকে এখনো এসে পৌঁছায়নি বেইলি সেতু নির্মাণের সামগ্রী সহ কারিগরের দল। অবশ্য ভেঙে পড়া সেতুর ধ্বংসাবশেষ সরাতে চলছে কাজ। লোহার প্লেটগুলোকে গ্যাস কাটার দিয়ে কেটে সরানো হচ্ছে। সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত চলছে নৌকায় যাত্রী পারাপার। নির্ধারিত এই সময়ের পর এক প্রকার বিচ্ছিন্ন হয়ে থাকছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। অবশ্য স্থানীয়দের নদী পারাপারের সুবিধার্থে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে বাঁশের সাঁকো। বুধবার বিকেল পর্যন্ত সাঁকো তৈরির কাজ এক প্রকার শেষ পর্যায়ে রয়েছে। ফলে আজকের মধ্যে বাঁশের সাঁকো পুরোপুরি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকেই সাঁকো দিয়ে শুরু হতে পারে যাত্রী পারাপারও। স্থানীয় সূত্র মতে বাঁশের সাঁকো দিয়ে যাত্রী পারাপার শুরু হলে কিছুটা হলেও স্বস্তি পাবেন 2 পারের মানুষ। রাউন্ড দ্য ক্লক নদী পারাপারের সুবিধা অন্তত পাবেন স্থানীয়রা। সূত্র বলছে, বাঁশের সাঁকো তৈরি হলেও বেইলি ব্রিজ নির্মাণের বিষয়টি এখনো 20 পাও জলে। সেতু ভেঙে পড়ার প্রথম দিন থেকেই বেইলি ব্রিজ গুড়ার কুচকাওয়াজ শুরু হয়। 19 জুন ঘটনাস্থল পরিদর্শন করে একথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী বলেছিলেন, বেইলি সেতু নির্মাণের জন্য রাঁচি থেকে আনা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। দায়িত্বে রয়েছে NHIDCL। 5-6 দিনের মধ্যে সামগ্রী এসে পৌঁছবে। শুধু সামগ্রী নয়, সঙ্গে আসছেন সেতু গড়ার কারিগররাও। তার আগে ভেঙে পড়া সেতুর ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করার কথাও জানিয়েছিলেন মন্ত্রী। স্থানীয়দের পারাপারের সুবিধার্থে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো নির্মাণেরও ঘোষণা করেছিলেন মন্ত্রী। 20 এপ্রিল পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পালও প্রায় একই কথা জানিয়েছিলেন। স্থানীয় সূত্র জানায়,
কথা মতো ভেঙ্গেপোড়া সেতুর পাশে ইতিমধ্যে বাঁশের সাঁকো গড়ে তোলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ থেকে বাঁশের সাঁকো দিয়ে যাত্রী পারাপার শুরু হবে। অপরদিকে অসমমলা প্রকল্পে কালভার্ট সংস্কার না করায় বড়খলায় জমাজলে বন্দী 800 জনগণ। বড়খলা বিধানসভা এলাকার বড়খলা প্রথম খণ্ডের জনগণ জমাজলের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জমাজলের জন্য ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না, এমনকি ব্যবসা বাণিজ্য করতেও পারছেন না ব্যবসায়ীরা। ঠেলাগাড়ি, অটোরিকশা, বাইক সহ বিভিন্ন ধরনের যানবাহন বাড়ির বাইরে বের করতে পারছেন না জনগণ। অসমমলা প্রকল্পের সড়কে কোনো কালভার্ট নির্মাণ না করায় বৃহত্তর বড়খলা প্রথম খণ্ডের প্রায় 700-800 জনগণ জমাজলে বন্দী রয়েছেন। গত 3 মাস থেকে জল নিষ্কাশনের জন্য বিভাগীয় কর্তাদের সঙ্গে আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি বলে জানান এলাকার আলী আহমেদ বাবুইয়া। আলী আহমেদ বাবুইয়ার গড়ে হাঁটু জল থাকায় ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল মসজিদে যেতে পারছে না বলে জানিয়েছেন তিনি। অসমমলা প্রকল্পের মাধ্যমে কালভার্ট সংস্কার না করায় জমাজলে বন্দী রয়েছেন বলে জানান স্থানীয় জনগণ। পুরাতন কুয়ারি সড়ক বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে বলে স্থানীয় জনগণ জানান। এ নিয়ে আলী আহমেদ বাবুইয়া বড়খলার বিধায়ক, ডিস্ট্রিক্ট কমিশনার, পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ বড়খলা থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকপত্র প্রদান করেছেন বলে জানিয়েছেন। অসমমলা সড়কের কালভার্ট নির্মাণ করে ড্রেন দেওয়ার অনুরোধ করেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব সহ পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে। বড়খলা প্রথম খণ্ডের বহু পরিবার বর্তমানে জলমগ্ন রয়েছে বলে জানান জনগণ। বহু ঘরের চতুর্সীমায় জমা জল থাকায় বাড়ির জিনিস পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানান স্থানীয় জনগণ। বাড়িতে কোনো ধরনের কৃষিকাজও শুরু করতে পারছেন না বলে জানান তারা। অপরদিকে বেহাল রাস্তার দরুন 3 কিলোমিটার জলে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠলেন প্রসূতি। উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাগুলো কি আদৌ ভোগ করতে পারছেন জনগণ? রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে কিনা বড়াই করেন মুখ্যমন্ত্রীর দলের নেতা, মন্ত্রী, বিধায়করা, কিন্তু রাস্তার দুরবস্থার জন্য এক সন্তান সম্ভবা মহিলাকে 3 কিলোমিটার জলের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে তোলা হলো অ্যাম্বুলেন্সে। সরকার গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের জন্য কত না প্রকল্প হাতে নিয়েছে। একই সঙ্গে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু আদৌ কি এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছেন জনগণ? অনেক ক্ষেত্রে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো মোটেই ভোগ করতে পারছেন না গ্রামের জনগণ। বুধবার এমনই একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর জিপির টুপিডহর 2য় খণ্ড গ্রামে। রাস্তাঘাটের দুরবস্থার জন্য এদিন 108 অ্যাম্বুলেন্স যেতে পারল না গ্রামে। জলে ডুবে রয়েছে রাস্তা, তাই গ্রামে পৌঁছার 3 কিলোমিটার আগেই অ্যাম্বুলেন্সকে দাঁড়াতে হলো। এক গর্ভবতী মহিলাকে 3 কিলোমিটার জলের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে তুলতে হলো অ্যাম্বুলেন্সে। এদিন গ্রামের প্রদীপ রবিদাস, দিলীপ রবিদাস, দীপ রবিদাস সহ অন্যান্যরা বলেন, ভুবনডহর টুপিডহর 2য় খণ্ড গ্রামের রাস্তা বৃষ্টির জমা জুড়ে ডুবে থাকার দরুন 108 অ্যাম্বুলেন্স গ্রামে ঢোকার 3 কিলোমিটার আগেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাই বাধ্য হয়ে স্থানীয় রবিদাস নামের এক গর্ভবতী মহিলাকে 3 কিলোমিটার জলের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে তোলা হয়েছে 108 অ্যাম্বুলেন্সে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য এদিন রাজ্যের নেতা, মন্ত্রী, বিধায়কদের প্রতি তীব্র ক্ষোভ জানান গ্রামটির জনগণ। এদিন গ্রামের জনগণ বলেন, 3 কিলোমিটার এলাকা জলের মধ্যে হাঁটায় সন্তান সম্ভবা মহিলাটির অবস্থা কাহিল হয়ে পড়ে পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অপরদিকে বুলডোজার নীতিতে হ্রাস টানতে কড়া পদক্ষেপ উড়িষ্যা হাইকোর্টের। 82 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ রাজ্য সরকারকে। বুলডোজার নীতিতে হ্রাস টানতে কড়া পদক্ষেপ নিল উড়িষ্যা হাইকোর্ট। রাজ্য সরকারকে 82 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, যে আধিকারিকের নির্দেশে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেই তহসিলদারকেও জরিমানা করা হয়েছে। এই মামলার সূত্রপাত উড়িষ্যার বালাসুরের এক গোচারণ জমিকে কেন্দ্র করে। জানা গেছে সেখানে 1985 সালে নির্মিত একটি কমিউনিটি হল ছিল। 1999 সালে উড়িষ্যার ঘূর্ণিঝড়ের পরে সেটি মেরামত করে ব্যবহারযোগ্য করে তোলা হয়। 2016 থেকে 18 সালে বিধায়ক তহবিল থেকে সার্বজনীন ব্যবহারের জন্য সেটিকে পুনর্নির্মাণ করা হয়। তবে সরকার বদলের পর এই কমিউনিটি হল ভাঙ্গার উদ্যোগ নেয় সরকার।
এবং ওই জমিকে বাস্তু জমি করার চেষ্টা করে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হয় মামলা। 2024 সালের 14 ডিসেম্বর সরকারের নির্দেশে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তবে সে নির্দেশ অমান্য করে পরদিনই বুলডোজার চালানো হয় ওই ভবনে। এই গণনায় ক্ষুব্ধ আদালত ক্ষতিগ্রস্তকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। যে আধিকারিক এই নির্দেশ দিয়েছিলেন তার বেতন থেকে 2 লক্ষ টাকা জরিমানা বাবদ এবং মামলার খরচ বাবদ আরো 70 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। সব মিলিয়ে এই ঘটনায় 82 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে চীনা মদতে আমেরিকায় আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র বানাচ্ছে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। চীনের প্রত্যক্ষ সহযোগিতায় গোপনে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান, যার পাল্লা এতটাই বেশি যে তা মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। মার্কিন গোয়েন্দা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। এরপর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, ইরানের পর কি এবার আমেরিকার নজরে পাকিস্তান? মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভান্ডার জোরদার করছে এবং এই কর্মসূচির নেপথ্যে রয়েছে চীনা মদত। আমেরিকার আশঙ্কা, ইসলামাবাদ ও বেজিং এর এই গোপন পরিকল্পনা ভবিষ্যতে মার্কিন নিরাপত্তার পক্ষে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 5500 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সরাসরি আমেরিকাকে টার্গেট করতে পারবে। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সত্যি এমন ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হয় তাহলে ওয়াশিংটন তাকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করবে। বর্তমানে এই তালিকায় রয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। যদিও এখনো পর্যন্ত পাকিস্তানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শুধুই আত্মরক্ষার জন্য এবং ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।